আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেয়েরা আশা করি সবাই ভালো আছো। আমরা বাংলা প্রথম পত্র ক্লাসে আনন্দ পাঠ বইটির গল্প আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা কোন গল্পটি পড়েছি বলো তো? জিদ। ঠিক বলেছ, সামিয়া বলেছেন জিদ। জিদ গল্পটি পড়েছিলাম, খুব মজার গল্প, আনন্দ পাঠের সবগুলো গল্পই। তো জিদ গল্পটির পরে আজকে আমরা আরেকটি মজার গল্প পড়ব। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটি মজার গল্প পড়তে যাচ্ছি। চলো দেখি আমাদের আজকের গল্পটার কি নাম। বলো তো আজকের কি গল্প আমরা পড়ব? খুদে গোয়েন্দার অভিযান। ঠিক বলেছ, খুদে গোয়েন্দার অভিযান। খুব মজার একটা গল্প। খুদে অর্থ কি? খুদে অর্থ হচ্ছে ছোট। তো ছোট এক গোয়েন্দার অভিযান। অভিযান নিয়ে আমরা আজকে পড়ব। চলো আমরা আমাদের গল্পটা পড়ি। গল্পটি লিখেছেন শহীদ সাবের। গল্পটি যখন শেষ হবে তখন আমরা এই গল্পকার সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। প্রথমে আমরা গল্পটা পড়ি, চলো। স্কুল থেকে ওয়ালাইকুম আসসালাম। স্কুল থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে গেল। আসসালামু আলাইকুম। সালাম। ছোট একটি গলির ভেতর দিয়ে আসছিল খোকা। অন্ধকার হয়ে এসেছে। গলির ভেতরটাতে আরো অন্ধকার। এদিকটায় গ্যাস বাতি জ্বলে, আর সেই গ্যাসের আবছা আলোয় পথ চিনে যেতে বেশ অসুবিধে। গলির মাঝামাঝি এসেই হঠাৎ কি একটা শব্দ এলো তার কানে। থমকে দাঁড়ায় খোকা। 1 মিনিট মাত্র। তারপরই একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধড়াস করে উঠল। ভয়ে হাঁটু দুটো কাঁপছে তার। সে ভাবতে লাগলো কি করবে, কি তার করা উচিত। ইতস্তত করতে লাগলো খোকা। কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না। ধীরে ধীরে মনে সাহস ফিরিয়ে আনলো সে। তার মনে হলো এই মুহূর্তে সে যেন একটা বিরাট কর্তব্য করতে যাচ্ছে। অসীম সাহসে বুক বেঁধে সে পা টিপে টিপে এগোলো। পাশেই একটা পুরনো একতলা বাড়ি। সবাই ডাক দিবে, বাড়িটা কিরকম ছিল? পুরনো একতলা বাড়ি। বাড়িখানার প্রায় ভেঙে পড়া দশা। তাহলেও খোকা বেশ বুঝতে পারল ওর ভেতরে লোক থাকে। একটু ভেতরের দিকের একটা কামরাতে টিমটিমে বাতি জ্বলছে। তারই একটুখানি আলো এসে পড়েছে রাস্তার উপর। খোকা পা টিপে টিপে সেই আলো লক্ষ্য করে এগোলো। খুব সন্তর্পণে পা ফেলে খোকা এসে দাঁড়ালো জানালার কাছে। সন্তর্পণে শব্দটির কি অর্থ?
সন্তর্পণে শব্দটির অর্থ হচ্ছে খুব সাবধানে। আচ্ছা, সাবধানে খোকা কি করলো? পা টিপে টিপে একেবারে খুব সাবধানে সে জানালার কাছে এসে দাঁড়ালো। আচ্ছা, কয়েকজন ওয়েটিং রুমে আছে, আমি একটু অ্যাডমিট করে আবার আসছি। দেখো, খুব সন্তর্পণে পা ফেলে খোকা এসে দাঁড়ালো জানালার কাছে। জানালাটা বন্ধ, কিন্তু কাঠের ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের ভেতরটা বেশ দেখা যায়। একবার দৃষ্টি দিয়েই শুকিয়ে উঠল খোকার অন্তরাত্মা। অন্তরাত্মা অর্থ কি? এর অর্থ হচ্ছে মন বা হৃদয়। ওই কাঠের যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়ে চোখ রেখে খোকা ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলো এবং একবার তাকিয়েই তার একদম অন্তরাত্মা শুকিয়ে উঠল। খুব সে ভয় পেয়ে গেল। দেখলো ঘরের ভেতর একপাশে একটা ভাঙা লণ্ঠন জ্বলছে। আবছা আলোয় 10-12 জন লোক বসে আছে। কতজন লোক বসে আছে ঘরের ভেতর বলো দেখি? 10-12 জন। 10-12 জন। 10-12 জন। ঠিক, 10-12 জন। আর ঘরের ভেতর কি জ্বলছিল? ঘরের ভেতর একপাশে একটা ভাঙা লণ্ঠন জ্বলছিল। লণ্ঠন তোমরা হয়তো দেখোনি, ওই কাচে ঘেরা এক ধরনের প্রদীপ, মানে ভেতরে আলো জ্বলে, চারপাশটায় কাচ দেয়া থাকে, এটাকে বলে লণ্ঠন। এটা যখন মানে আগেকার দিনে এটা ব্যবহার করা হতো বেশি। তো তাদের সবাইকে ভালো দেখা যায় না, তবু যা দেখলো তাতেই খোকার প্রাণ যায় যায়। কি দেখলো খোকা? নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কিছু। দেখি খোকা কি দেখেছে, কি দেখে খোকা এত ভয় পেল। একটা লোক হতভম্বের মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে, আর একদল লোক দাঁড়িয়ে আছে সামনে, একজনের হাতে রিভলভার। দেখো, হতভম্ব মানে হচ্ছে যার কোনো বুদ্ধি কাজ করছে না, মানে কি করতে হবে বুঝতে না পারা, এই অবস্থাটাকে বলে হতভম্ব হয়ে যাওয়া। তো একটা লোক হতভম্বের মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে, আর একদল লোক দাঁড়িয়ে আছে তার সামনে। তাদের মধ্যে একজনের হাতে আবার ছিল কি? একটা রিভলভার। রিভলভার হচ্ছে একটা ছোট অস্ত্র, হাতের মধ্যে ধরে রাখা যায়, হাতের মুঠিতে, এমন একটা বন্দুক জাতীয় ছোট অস্ত্র, তাকে বলে রিভলভার। বাকি লোকগুলো ওকে ঘিরে রয়েছে। চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে, উপবিষ্ট অর্থ যে বসে আছে, চেয়ারে বসে থাকা লোকটা কি বলছে? না, ও কাজ আমাকে দিয়ে হবে না। রিভলভারধারী কঠিন দৃঢ় কণ্ঠে বলল, করতেই হবে তোমাকে, নইলে দেখতেই তো পাচ্ছ রিভলভারটা একবার নাড়ল সে। অর্থাৎ আমরা বুঝলাম যে এই যে একটা লোক বসে আছে হতভম্বের মতো, সেই লোকটা বলছে যে ওকে কোনো কাজ করতে বলা হয়েছে, কিন্তু সেই লোকটা এই কাজটা করবে না, করতে চাচ্ছে না, কিন্তু তাকে ভয় দেখানো হচ্ছে। যার হাতে রিভলভার সে খুব কঠিন কণ্ঠে বলছে যে তোমাকে করতেই হবে, না হলে, বলে রিভলভারটা নাড়ছে, অর্থাৎ এই যে রিভলভার আছে তোমাকে গুলি করে মেরে ফেলবে, ভয় দেখাচ্ছে। একটুও শব্দ হবে না, একেবারে আধুনিক অস্ত্র, সামান্য একটু হিস, তারপরেই ব্যাস কিন্তু লোকটার কোনো ভাবান্তর দেখা গেল না, মনের বল তারও কম নয়। এই যে হুমকি ধামকি দিচ্ছে তাতে কিন্তু লোকটা একটুও ঘাবড়ালো না, কোনো ভাবান্তর হলো না তার, মানে তার মধ্যে কোনো ভাবের পরিবর্তন হলো না। মনের বল, এই বল অর্থ হচ্ছে শক্তি, অর্থাৎ মনের জোর, মনের শক্তি তার কম নয়। এত যে ভয় দেখানো হচ্ছে তবুও সে ভয় পাচ্ছে না। নিরুত্তর বসে রইল লোকটা। নিরুত্তর মানে কোনো উত্তর না দিয়ে লোকটা বসেই রইল।
তাকে চুপচাপ বসে থাকতে দেখে অস্ত্রধারী আবার বলল, শোনো তেওয়ারি, ০.৫ ঘন্টা সময় দিলাম তোমাকে, এর মধ্যে মনস্থির করো। এই রইল কাগজ কলম, শুধু একটা সই, নইলে ০.৫ ঘন্টা পরে আত্মারাম আর খাঁচায় থাকবে না। এই লোকটাকে সময় দেওয়া হলো কতটুকু বলো তো? ৭ ঘন্টা। আধা ঘন্টা। ভেরি গুড। এবং এই ০.৫ ঘন্টার মধ্যে লোকটাকে সিদ্ধান্ত নিতে হবে, মনস্থির করতে হবে, মনটায় একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে এবং একটা কাগজ কলম দিয়ে তাকে একটা সই করতে বলা হচ্ছে। যদি সইটা সে না করে তাহলে ০.৫ ঘন্টা পরে কি হবে? তাকে মেরে ফেলা হবে। আত্মারাম, আত্মারাম হচ্ছে প্রাণ বা প্রাণ পাখি। প্রাণ পাখি আর খাঁচায় থাকবে না, মানে তার শরীরে আর তার প্রাণ থাকবে না, অর্থাৎ তাকে মেরে ফেলা হবে। হঠাৎ চেতনা ফিরে এলো খোকার। আর মাত্র ০.৫ ঘন্টা, আর মাত্র ০.৫ ঘন্টা, তারপরেই একটা প্রাণ ঢলে পড়বে মৃত্যুর কোলে। খোকার মনের মধ্যে খেলে গেল হঠাৎ আলোর ঝলকানি। না, আর এখানে নয়, খোকা ভাবল। ত্রস্তে নেমে এলো সে জানালা থেকে। ত্রস্ত মানে হচ্ছে ভয়। তো ত্রস্তে নেমে এলো সে জানালা থেকে, মানে ভয়ে সে জানালা থেকে নেমে এলো। সে তো জানালা দিয়ে উঁকি মেরে দেখছিল, সেখান থেকে নেমে এলো। পা টিপে টিপে গলি থেকে বেরিয়ে খোকা দিল এক দৌড়। এক দৌড়ে এসে পড়লো রাস্তার মোড়ে। বগলে বই চেপে সে ভাবতে লাগলো, কি করবে এখন, কোথায় যাবে? খোকার মনে হলো যেমন করেই হোক লোকটাকে বাঁচাতে হবে। কিন্তু কেমন করে? স্কুলে 3rd ক্লাসের ছাত্র সে। 3rd ক্লাস অর্থ কি জানো? 3rd ক্লাস হচ্ছে মানে আগেকার দিনে ক্লাসের হিসাবে। হ্যাঁ, কিছু বলছো? নো মিস। আচ্ছা, 3rd ক্লাস হচ্ছে মানে আগেকার দিনে যে সময় গল্পটা লেখা ওই সময়ের কথা বলছি, যে আগেকার দিনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আগেকার দিনে 3rd ক্লাস বলতে বর্তমানে যে ক্লাস 8 বা 8ম শ্রেণী তাকে বোঝানো হতো। মানে আগেকার দিনের 3rd ক্লাস অর্থ হচ্ছে এখনকার 8ম শ্রেণী। তো খোকা কিসে পড়তো? 3rd ক্লাসে পড়তো, অর্থাৎ এখন 8ম শ্রেণীর সমান। তারপর কি হলো? স্কুলে 3rd ক্লাসের ছাত্র সে। বয়স্ক লোক যদি হতো, বন্ধু বান্ধব জুটিয়ে সে নিজেই উদ্ধার করতো লোকটিকে। ছোট একটা ছেলে, তার পক্ষে কি করা সম্ভব? ওয়ালাইকুম আসসালাম। তার পক্ষে কি আর করা সম্ভব? সে ভাবছে। বড় রাস্তায় অনেক আলো, ভয় কেটে গেল অনেকটা। ধীরে ধীরে ফিরে আসতে লাগলো সাহস। হ্যাঁ, সাহস করে এগোতে হবে তাকে। এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করে এসেছে। চট করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা। সত্যেন ঘোষ, ডিটেকটিভ সত্যেন ঘোষ হবার এটাই সুযোগ। আচ্ছা, আমরা কি দেখছি যে খোকা অনেক গোয়েন্দা গল্প বা গোয়েন্দা উপন্যাসের বই পড়েছে। সেখানে তার যে প্রিয় বইগুলো, সেই প্রিয় বইগুলোর অতি পরিচিত কিছু চরিত্র বা মানুষগুলোর কথা তার মনে পড়ে গেল। প্রথমে মনে পড়লো ডিটেকটিভ বা গোয়েন্দা সত্যেন ঘোষের কথা। সে নিজেকে ভাবছে যে তারও এখন সত্যেন ঘোষ হবার এটা একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা, এরপরে কিন্তু খোকা ভাবলো সত্যেন ঘোষ তো বয়স্ক বুড়ো লোক, সে বরং তার শাগরেদ তরুণ সুব্রত হতে পারে। শাগরেদ অর্থ হচ্ছে শিষ্য বা সহকারী। তো সত্যেন ঘোষের সহকারীর বা শিষ্যের কি নাম ছিল? না, শাগরেদ তার নাম নয়। শাগরেদ অর্থ হচ্ছে সহকারী। তো এই যে সত্যেন ঘোষ, তার শাগরেদের নাম কি? সুব্রত। ঠিক আছে, সুব্রত ছিল বয়সে তরুণ, সে বয়স্ক ছিল না, সে ছিল তরুণ। আচ্ছা,
ঠিক, সে হলো সুব্রত। শক্তিমান, বলিষ্ঠ, নির্ভীক সুব্রত। কোনো চালাকি তার কাছে খাটে না। প্রত্যেকটা খুনই তার কাছে ধরা পড়ে। যারা পড়ে না তারা অসাধারণ। কিন্তু খোকাকে এবারে সে দুঃসাহসিক কাজের বিবরণ পড়াই নয়, আচ্ছা, খোকা কি ভাবছে? খোকা ভাবছে এবার হাতে কলমে এগোতে হবে। এতদিন সে বীরের কীর্তিকলাপের কাহিনী পড়েই এসেছে, এবার সে নিজেই বীর হবে। অর্থাৎ এতদিন সে শুধু গোয়েন্দা কাহিনীগুলো পড়ে এসেছে, যেখানে এরা বীরের মতো কীর্তিকলাপ ঘটিয়েছে। কীর্তিকলাপ মানে কৃতিত্বপূর্ণ কাজ বা প্রশংসাযোগ্য কাজ। এইসব কাজের কাহিনী সে পড়ে এসেছে, এবার সে নিজেই বীর হবে। কিন্তু এখন কি করা যায়? মাথায় তার বুদ্ধিও আসছে না। দীনেন রায়ের ব্লেক যদি এই অবস্থায় পড়তেন, তাহলে কর্তব্য ঠিক করতে তার এক মুহূর্ত দেরি হতো না। অথচ সময় খুব কম। না, আর দেরি করা চলে না। মাত্র আধ ঘন্টা সময়, তার মধ্যে আবার 5 মিনিট ইতিমধ্যেই কেটে গেছে। এরপরে কি হলো? তাই তো, লোকটাকে বাঁচাতে হবে যে। সেই আধ ঘন্টা কাটবার আগেই আচমকা হানা দিয়ে লোকটাকে বাঁচাতে হবে মৃত্যুর কবল থেকে। সে ভাবতে লাগলো, সত্যেন ঘোষ এরকম অবস্থায় পড়লে কি করতেন। ভাবতে ভাবতে তার মনে হলো, এমন অবস্থায় তার কর্তব্য হচ্ছে একজন ইন্সপেক্টর সঙ্গে করে সরাসরি ঘরে গিয়ে হানা দেওয়া। ঠিক, কিন্তু ইন্সপেক্টর কোথায় থাকেন তাও যে তার জানা নেই। ইন্সপেক্টরকে মানে পুলিশের পরিদর্শক বা এই যে পুলিশ ইন্সপেক্টর, যারা পুলিশের একটি পদ, তো ইন্সপেক্টর কোথায় থাকেন সেটা তো খোকার জানা নাই। পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক। খোকা ভাবলো, সমস্ত ব্যাপারটা একে খুলে বলাটা কেমন হবে, বিপদ আছে তাতে। এসব আনাড়ি লোক হয়তো চেঁচামেচি করে সব মাটি করে দেবে। টের পেয়ে পাখি ততক্ষণে উড়েই যাবে। পাখি হচ্ছে এই যে অপরাধী। অপরাধী উড়ে যাবে মানে পালিয়ে যাবে। চেঁচামেচি হলে অপরাধীরা টের পেয়ে যাবে এবং তারা পালিয়ে যাবে। তবে হ্যাঁ, ইন্সপেক্টরের খোঁজটা ওর কাছ থেকে নেওয়া যেতে পারে। চট করে বুদ্ধি খেলে গেল তার মাথায়। লোকটার সামনে গিয়ে সে খুব বুদ্ধিমানের মতো জিজ্ঞেস করলো, আচ্ছা, এখন কয়টা বাজে বলতে পারেন? লোকটা একটু অবাক হলেন, তারপর হেসে বললেন, 7টা। খোকা একটু ভাবলো, আচ্ছা, পুলিশের ইন্সপেক্টর কোথায় থাকেন বলতে পারেন? কেন খোকা, পুলিশের ইন্সপেক্টর দিয়ে কি করবে? লোকটার কথায় খোকার রাগ হয় খুব। খোকা ভাবে, লোকটা পেয়েছে কি তাকে? কত বড় একটা কাজ করতে বেরিয়েছে সে। যদি সফল হয়, তাহলে কালকের প্রভাতী সংবাদপত্রগুলোতে বড় বড় অক্ষরে তার কীর্তি কথা প্রচার করা হবে। লোকটার কথার জবাবে খোকা বললে, আমার দরকার,
কোনো ইন্সপেক্টরের ঠিকানা জানা থাকলে দয়া করে বলুন। ভদ্রলোক একটুখানি চুপ করে থেকে তাকে বললেন, কেন, তুমি থানায় গেলে তো পারো। কথাটা মনে ধরল তার। থানায় রওনা হলো খোকা। লোকের কাছে জিজ্ঞেস করতে করতে থানার পথ চিনে সোজা সে হাজির হলো থানার অফিস ঘরে। সামনেই বসেছিলেন ওসি। ওসি হচ্ছেন কে? অফিসার ইনচার্জ। তাকে বলা হয় ওসি, অর্থাৎ পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি। তো সামনেই বসেছিলেন ওসি। দেখলেন বেশ একটা অল্প বয়স্ক ছেলে কি যেন বলবে মনে করে দাঁড়িয়ে রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি খোকা, কি দরকার তোমার? আবার খোকা? মনে মনে বেজায় চটে গেল সে, কিন্তু মুখে শুধু বললে, অনেকগুলো লোক মিলে একটা লোককে খুন করছে। ওসির কাজই হলো অপরাধ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা। কাজেই তিনি একেবারে লাফিয়ে উঠলেন, কোথায়, কেমন করে, তুমি কি করে জানলে? এই যে একটা লোককে অনেকগুলো লোক মিলে খুন করছে, এটা শুনে ওসি একেবারে মানে খুব সতর্ক হয়ে উঠলেন যে কোথায় আবার কাকে খুন করে ফেলা হচ্ছে, তাড়াতাড়ি তাদের থামাতে হবে। দেখো, ওসিকে তখন খোকা কি বলল? খোকা তাকে আদ্যপান্ত ঘটনা খুলে বলল। সব শুনে ওসি মাথা নেড়ে বললেন, তাই তো। খোকার সাহস তখন আরো বেড়ে গেল। সে বলল, শিগগির চলুন, এতক্ষণে হয়তো লোকটাকে ওরা মেরেই ফেলেছে। ওসি তখন জনা দশেক কনস্টেবল নিয়ে একটা জিপে গিয়ে উঠলেন। কনস্টেবল কারা? কনস্টেবল হচ্ছে পুলিশের যে প্রহরী, যারা পাহারা দেয়, এরকম তাদের বলা হয় কনস্টেবল। জনা দশেক কনস্টেবল নিয়ে, মানে 10 জনের মতো কনস্টেবল নিয়ে ওসি তখন একটা জিপে গিয়ে উঠলেন। জিপ গাড়িটা ছুটে চলেছে। খোকার তখন কি আরাম! সামনে ড্রাইভারের পাশে বসেছে খোকা। দুরু দুরু কাঁপছে তার বুক। কত বড় একটা অভিযানে চলেছে সে। তার মনে হয় ওদের জিপটা যদি অন্য একটা জিপকে অনুসরণ করত তাহলে বেশ হতো। সাঁই সাঁই করে বেরিয়ে যেত এক একটা গাড়ি। অবশেষে অপরাধীর গাড়িটা ধরে ফেলতো তারা। সেই গলির মোড়টা এসে পড়তেই খোকা বলল, থামুন এইখানে। হুড়মুড় করে নেমে পড়লো সবাই। খোকা বলল, সাবধানে, পা টিপে টিপে আসুন, নইলে ফুরুত, মানে নইলে ওরা পালিয়ে যাবে। খুব সন্তর্পণে এগিয়ে সেই একতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো তারা। ভেতরে তখনও আলো জ্বলছে, আর ঘর থেকে ভেসে আসছে তুমুল হাসির সাড়া। জানালার কাছে এসে খোকা উঁকি মারল। ওদিকে ফিসফিস করে বলল, ওসিকে ফিসফিস করে বলল, ওই ওরা। ওসি এদিক ওদিক তাকিয়ে দুয়ারে আঘাত দিল। দুয়ার মানে কি? দুয়ার মানে দরজা। ভেতর থেকে ভেসে এলো কর্কশ কণ্ঠস্বর, কে? দুয়ার খোলো, মানে দরজা খোলো। দুয়ারটা পরক্ষণেই খুলে গেল। একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি চান? খোকা দেখেই তাকে চিনতে পারল। সেই রিভলভারধারী, অর্থাৎ এই লোকটার হাতেই রিভলভার ছিল। আরে, এই যে দেখছি মমতাজ সাহেব। ওসি হঠাৎ বলে উঠলেন, কি ব্যাপার? মমতাজ সাহেব বললেন, আমিও তো বলি কি ব্যাপার, আপনি যে হঠাৎ?
তা আসুন আসুন, ভেতরে আসুন। মমতাজ সাহেবের পিছু পিছু সকলে ঘরে ঢুকলো। ওসি সারাটা ঘর একবার ভালো করে দেখে নিলেন, তারপর চেয়ারের ওপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে দেখতে হঠাৎ সশব্দে হেসে উঠলেন। মমতাজ সাহেব ও তার সঙ্গীরা সকলেই তখন দারুণ হকচকিয়ে গেছেন। হকচকিয়ে যাওয়া মানে হচ্ছে ঘাবড়ে যাওয়া। এত একসঙ্গে এত পুলিশ দারোগা দেখে সকলের চোখ ছানা বড়া। ছানা বড়া কি? ছানা বড়া হচ্ছে আসলে ছানা দিয়ে তৈরি একরকম মিষ্টি, কিন্তু এখানে চোখ ছানা বড়া হওয়ার অর্থ হচ্ছে অবাক হয়ে যখন মানুষ চোখ বড় বড় করে ফেলে সেটাকে বলে চোখ ছানা বড়া হওয়া, মানে অবাক হওয়া সেটা। ওসির হাসি দেখে তারা ঘাবড়ে গেল আরো। ওসি তাদের ভয় ভাঙানোর জন্য বললেন, কিছু মনে করবেন না, অসময়ে হানা দিয়ে আপনাদের কাজের ব্যাঘাত করলাম বলে। হানা দেওয়ার অর্থ কি? হানা দেওয়ার অর্থ হচ্ছে আক্রমণ করা বা তল্লাশির জন্য উপস্থিত হওয়া, কোথাও মানে কিছু সন্ধান করা, তল্লাশি করা, সেটার জন্য কোথাও উপস্থিত হওয়া বা আক্রমণ করা, তাকে বলে হানা দেওয়া। তো ওসি বলছেন, কিছু মনে করবেন না, অসময়ে হানা দিয়ে আপনাদের কাজের ব্যাঘাত করলাম বলে। ব্যাপার কিছুই নয়, আমরা সবাই এসেছিলাম একটা অনুরোধ নিয়ে, আমরা যেন বাদ না পড়ি। মমতাজ সাহেব হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর কিছুক্ষণ খোশ গল্প করে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। খোশ গল্প অর্থ হচ্ছে মজার আলাপ, মজার গল্প, এগুলো মজার মজার কথা, গল্প গুজব। তো কিছুক্ষণ খোশ গল্প করে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। আসার সময় খোকাকে শক্ত হাতের মুঠোয় চেপে ধরতে ভুললেন না ওসি। বাইরে এসে খোকাকে তিনি জিজ্ঞাসা করলেন, মোহন কখানা করেছ বলো দেখি। মোহন কি? মোহন হচ্ছে দস্যু মোহন নামে একটা প্রধান চরিত্র আছে গোয়েন্দা সিরিজ গল্পের। একটা গোয়েন্দা সিরিজ গল্প আছে, তার প্রধান চরিত্র হচ্ছে দস্যু মোহন। তো সেই মোহনের চরিত্রের বইগুলো কয়টা পড়েছে সেটাই ওসি সাহেব জিজ্ঞাসা করছেন খোকাকে। খোকা বুঝতেই পারলো না ওসি কি বলছেন, এ আবার কেমন রহস্য, সে ভাবলো। ওসি বলছেন, দেখো মাথাটা তো গুলে খেয়েছো, তোমাদের নিয়ে যে কি হবে তাই আমি ভেবে পাই না। পরে খোকাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন ওসি। আচ্ছা, গুলে খাওয়া মানে কি? এর অর্থ হচ্ছে কঠিন তরল সব একাকার করে খেয়ে ফেলা। এরপর দেখো, পরদিন সংবাদপত্রে বড় বড় অক্ষরে নিচের ঘটনাটি বেরুল। আমরা কিন্তু এতক্ষণ কিছুই বুঝতে পারলাম না যে এই যে ওই একতলা বাড়িটিতে ওসি সাহেব গেলেন, যাওয়ার পরে ওদেরকে কোনো আটক করলেন না, গ্রেফতার করলেন না, আবার মোহনের বই কয়টা পড়েছে এটা আবার জিজ্ঞেস করছে খোকাকে, আবার খোকাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো, কিছুই হলো না, কাউকে উদ্ধার করা হলো না, কাউকে গ্রেফতার করা হলো না। ঘটনাটা কি? ঘটনাটা এখন আমরা বুঝতে পারবো যে পরের দিন সংবাদপত্রে যে লেখাটা ছাপা হয়েছিল সেই লেখাটা পড়লেই আমরা বুঝতে পারবো যে কি ঘটেছিল সেখানে। দেখো, পরদিন সংবাদপত্রে বড় বড় অক্ষরে নিচের ঘটনাটি বেরুল। গত 14 অক্টোবর সন্ধ্যায় রাজা মিত্র রোডের বাড়িতে আইঝাই অভিনেতা সংঘ যখন তাহাদের নূতন নাটকের মহড়া দিতেছিলেন, তখন ফরাক্কাবাদের ওসির নেতৃত্বে একদল পুলিশ তথায় গিয়ে হানা দেয়। আচ্ছা, মহড়া অর্থ কি? নাটকের মহড়া মানে নাটকের রিহার্সাল, মানে নাটক মঞ্চস্থ করার আগে বা নাটক মানে মানে একদম ফাইনালি নাটকটা মানে অভিনয় করার আগে যখন মানুষ অনুশীলন করে বা চর্চা করে সেটা হচ্ছে মহড়া, নাটকের মহড়া। তো আইঝাই অভিনেতা সংঘ যখন তাদের একটা নতুন নাটকের এরকম মহড়া দিচ্ছিল, তখন কি হয়েছে, ফরাক্কাবাদের ওসির নেতৃত্বে একদল পুলিশ তথায় মানে সেখানে, তথায় গিয়ে হানা দেয়। একটা ছবি দিয়ে রেখে দিয়েছেন। ঘটনার বিবরণে প্রকাশ, সৈফুদ্দিন ওরফে খোকাবাবু নামে এক বালক
থানা পুলিশকে খবর দেয় যে কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করিতে যাইতেছে। তাহারা সেই লোকটিকে কোনো একটি দলিলে স্বাক্ষর করিবার আদেশ সহ ৮ ঘন্টার সময় দিয়াছে। এই ৮ ঘন্টার মধ্যে উক্ত দলিলে স্বাক্ষর না করিলে তাহাকে রিভলভার দ্বারা হত্যা করিবার হুমকি দেওয়া হইয়াছে। বালকের নিকট হইতে এই মর্মে সংবাদ পাইয়া ফরাক্কাবাদের পুলিশ তথায় হানা দেয়। আরও জানা গিয়াছে যে থানায় ওসি তথায় গিয়া আইঝাই সংঘের প্রখ্যাত অভিনেতা মমতাজ উদ্দিন সাহেবকে দেখিতে পান। ঘরের মধ্যে ঢোল, তবলা, পোশাক এবং নাটকের একটি পাণ্ডুলিপিও তিনি দেখিতে পান। পাণ্ডুলিপি কি? পাণ্ডুলিপি হচ্ছে যেখানে নাটকটা লিপিবদ্ধ করা আছে, নাটকের সব সংলাপ কাহিনী যেখানে লেখা আছে, সেটা হচ্ছে নাটকের পাণ্ডুলিপি। তো সেখানে ঘরের মধ্যে ঢোল, তবলা, পোশাক এগুলোর সাথে সাথে নাটকের পাণ্ডুলিপিটাও ছিল। পাণ্ডুলিপির কয়েক পৃষ্ঠা উল্টাইয়া তিনি সমস্ত ব্যাপারটি বুঝিতে পারেন। কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়া অতিক্রম করিতেছিল তখন নাটকের মহড়া চলিতেছিল। বালকটিকে ওসি বাড়ি পৌঁছাইয়া দেন। এই যে খোকা যখন ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন আসলে কি ঘটছিল, এই যে তুমি এখানে স্বাক্ষর করো নইলে তোমাকে মেরে ফেলবো, এই যে রিভলভার, এই সব জিনিস দিয়ে আসলে তারা কি করছিল, তারা সকলে অভিনেতা, তারা তাদের নাটকের অনুশীলন করছিল, মহড়া দিচ্ছিল। এবং খোকা যখন উঁকি মেরে দেখেছে এবং এই কথাগুলো শুনেছে, সে ভেবেছে এগুলো সত্যি ঘটনা, সে বুঝতে পারেনি এটি নাটকের মহড়া। সে ওসি সাহেবকে নিয়ে ওই বাড়িতে তারপর একটা তল্লাশি চালাতে গিয়েছিল। ওসি সাহেব এগুলো দেখে বুঝে গেছেন যে এখানে আসলে কি ঘটছিল, এখানে কোনো অপরাধ ঘটছিল না, এখানে কাউকে সত্যি সত্যি স্বাক্ষর করতে বলা হয়নি, এখানে যেটা হচ্ছিল সেটা তাদের নাটকের মহড়া। তো বালকটিকে ওসি বাড়ি পৌঁছাইয়া দেন। জিজ্ঞাসাবাদের মধ্য দিয়া তাহার নিকট হইতে জানা যায় যে গোয়েন্দা কাহিনী তাহার অত্যন্ত প্রিয়। মোট ১৮০ খানা মোহন সিরিজ, ১৮৯ খানা সেক্রেটন ব্লেক, সবকটি কোনান ডয়েল, নিহার গুপ্ত, পাঁচকড়িদের সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতোমধ্যেই শেষ করিয়াছে। আচ্ছা, গোয়েন্দা কাহিনী খুব প্রিয় ছিল খোকার। গোয়েন্দা কাহিনী কি? যেখানে গুপ্তচর বৃত্তির মাধ্যমে রহস্য উন্মোচন করা হয় যেই গল্পে, এগুলোকে বলে গোয়েন্দা কাহিনী। তো এরকম গোয়েন্দা কাহিনী ছিল খোকার খুবই প্রিয়। তো এই যে মোহন সিরিজের কথা আমরা এর আগে শুনেছি, সে মোহন সিরিজের সে কয়টা পড়েছে? ১৮০টা পড়েছে গল্প। মোহন সিরিজ পড়েছে সে ১৮০টা। সেক্রেটন ব্লেক এটা হচ্ছে বিখ্যাত গোয়েন্দা কাহিনীর লেখক, তার নাম। তো তার সেক্রেটন ব্লেক কয়টা পড়েছে? ১৮৯টা। কোনান ডয়েল হচ্ছে মানে আর্থার কোনান ডয়েল, তার পুরো নাম হচ্ছে আর্থার কোনান ডয়েল। তিনি একজন ইংরেজি গোয়েন্দা কাহিনীর বিখ্যাত লেখক, খুবই বিখ্যাত। তো কোনান ডয়েলের সবগুলো পড়ে ফেলেছে। নিহার গুপ্ত হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত, উনি একজন লেখক। তারপর পাঁচকড়ি দে, তিনিও বাংলা গোয়েন্দা কাহিনীর একজন বিখ্যাত লেখক। এদের সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতিমধ্যেই শেষ করিয়াছে। তাহলে বোঝো, চিন্তা করো কতগুলো গোয়েন্দা কাহিনী সে পড়েছে খোকা। মোহন সিরিজ পড়েছে কয়টা বলো তো, বলো দেখি। এই যে বইতে লেখা আছে মোহন সিরিজ কয়টা পড়েছিল? ১৮০টা। হ্যাঁ, ১৮০টা। তারপর সেক্রেটন ব্লেক কয়টা? ১৮৯টা। ১৮৯টা। কতগুলো! কোনান ডয়েল যা আছে সব, নিহার গুপ্ত, পাঁচকড়ি দে, তারা যত লিখেছেন সব পড়ে ফেলেছে, সবগুলো গোয়েন্দা গ্রন্থ সে পড়ে ফেলেছে, ইতিমধ্যেই শেষ করিয়াছে। তারপর দেখো, ছেলেটি আগাথা ক্রিস্টির নাম শুনিয়াছে, তবে ইংরেজি জানা না থাকায় এখনো শুরু করিতে পারে নাই। আগাথা ক্রিস্টি উনি একজন ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখক। তো আগাথা ক্রিস্টির নাম শুনেছে, কিন্তু ইংরেজি যেহেতু জানা নাই খোকার, সেই জন্য সে এখনো শুরু করতে পারেনি। এইখানে গল্পটা শেষ। তো এই গল্পটা পরে আমরা কি বুঝলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল যে খোকা যখন যাচ্ছিল একটা বাড়ির পাশ দিয়ে, তখন সে এমন কথাবার্তা শুনতে পায়, দেখতে পায়, রিভলভার, হুমকি, ৮ ঘন্টা সময় দেওয়া, এসব শুনে সে মনে করে এখানে একটা অপরাধ বা একটা খুন সংঘটিত হতে যাচ্ছে। সে যেহেতু গোয়েন্দা গল্প অনেক পড়েছে, এই কারণে সে মনে করেছে এখানে কোনো অপরাধ ঘটছে এবং এখান থেকে তাদের উদ্ধার করতে হবে এই লোকটিকে।
সে অনেক বুদ্ধি করে কৌশল করে থানায় পৌঁছায়। থানায় গিয়ে কাহিনীটা খুলে বলে সে কি দেখেছে কি শুনেছে। ওসি সাহেবকে নিয়ে এখানে আসে এবং ওসি সাহেব যেহেতু একজন বড় মানুষ এবং এই যে একজন অভিনেতা মমতাজ সাহেব, তাকে দেখেই ওসি সাহেব বুঝে যান যে কি হচ্ছে এবং পাণ্ডুলিপি পেয়ে তিনি আরো পরিষ্কার হয়ে যান যে এখানে কোনো অপরাধ হচ্ছিল না, এখানে হচ্ছিল কি, এখানে একটি নাটকের মহড়া হচ্ছিল। এই হচ্ছে আমাদের গল্পটা। গল্পটা মজার, কিন্তু এই গল্পের মধ্য দিয়েও একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে যে কোনো বিষয়ে অতিরিক্ত নেশা থাকাটা ভালো না। তখন মাঝে মাঝে আমাদের বিব্রত হতে হয় বা কোনো একটা অসুবিধার মুখে পড়তে হয়। এই কারণে এই যে গোয়েন্দা কাহিনীর এত নেশা বা ঝোঁক ছিল খোকার, সেই কারণেই কিন্তু সে ভুল বুঝেছিল এবং একটা কেমন একটা ঘটনা তার মাধ্যমে ঘটে গেল। সে থানায় গেল, ওসি সাহেবকে নিয়ে আসলো, এসে দেখলো আসলে কিছুই ঘটেনি। ঠিক আছে, তো আমরা গল্পটা পড়লাম, এখন আমরা ঝটপট একটু আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি। ঠিক আছে, সবাই রেডি হয়ে যাও। চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি, সবাই সবার অ্যাটেন্ডেন্সটা দিবে, নাম রোল এসে লিখে ফেলো দ্রুত। তোমাদের পড়া থাকবে এই যে এই গল্পটা খুদে গোয়েন্দার অভিযান, আমরা যে গল্পটা পড়লাম এই গল্পটা তোমাদের পড়া রইলো। এখানে লেখক পরিচিতি আছে এবং ছোট্ট করে আমাদের এই যে পাঠ পরিচিতি বা গল্পটির মূল ভাব আছে। এই দুটো জিনিস একটু তোমরা পড়ে নেবে। লেখক পরিচিতি থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাবো, তার জন্মস্থান, জন্মসাল, তার প্রকাশিত যে সাহিত্য সেগুলোর নাম কি এবং তিনি কখন কিভাবে মৃত্যুবরণ করেছেন লেখক, সেই তথ্যগুলো আমরা পাবো। এগুলো একটু পড়ে রাখবে। ঠিক আছে, তো সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ করেছো? বাকি আছো কেউ? সবাই দিয়ে ফেলেছো, গুড। আচ্ছা, গল্পটির কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো। নো মিস। আচ্ছা, তাহলে আমরা আরো দুই একটি গল্প পড়ে ইনশাআল্লাহ একটা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করব। আগে আমরা যেমন করেছি গল্প, কবিতা এগুলোর উপর যেমন প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করেছি, সেখানে ছিল বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ, আর ছিল কি সৃজনশীল প্রশ্ন। তো এরকম একটা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক ইনশাআল্লাহ আমরা করব আর দু একটি ক্লাসের পরেই। সুতরাং পড়া জমিয়ে রাখবে না বাবা, পড়া এই যে প্রতিদিন যে গল্পগুলো আমরা পড়ছি সেগুলো তোমরা প্রতিদিন বাসায় পড়বে। ছোট ছোট বহু নির্বাচনী প্রশ্নের জন্য বইয়ের ভিতর দাগ দিয়ে দিয়ে পড়বে, তারপর লেখক পরিচিতি অংশটা পড়বে, পাঠ পরিচিতি, মূল ভাব এই অংশগুলো পড়বে। একটু মনোযোগ দিয়ে পড়লেই দেখবে যে বহু নির্বাচনী প্রশ্ন খুবই সহজ, আর সেই সাথে আমরা যে সৃজনশীলগুলো করব সেটাও দেখবে তোমরা খুব সহজেই পেরে যাচ্ছ। ঠিক আছে, তো এগুলো পড়া থাকলো। আমরা আবার নেক্সট ক্লাসে নতুন একটা গল্প ইনশাআল্লাহ শুরু করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসের সময় প্রায় শেষ, তো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।